শাহাদাত, একটু জানাবেন যে এবারে আসলে সামাজিক খাতে সবচাইতে বেশি ব্যয়ের পরিকল্পনা বলে জানা গেছে এখন পর্যন্ত। কোন খাতে কেমন বরাদ্দ আসলে সরকার এবার রেখেছে, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সেটি অবশ্যই আপনাকে জানাবো কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে। বেশ কিছু বরাদ্দের জায়গায় পরিবর্তন এসছে এবার আমরা যেটি দেখেছি। তার আগে আপনি একটু বাজেটের এক নজরে আমরা বাজেটটা একটু দেখতে চাই, যেহেতু বাজেট হয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে সব তথ্য চলে এসছে। আমরা এক নজরে যদি দেখতে চাই যে সরকারের এবারের মোট ব্যয় পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি 9,38,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা। তার মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্থাৎ সরকার আয় করতে চায় 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আয়ের। এই বড় অর্থ তারা কিভাবে করবে আসলে সেটি নিয়ে প্রশ্ন আছে। তবে নন এনবিআর রাজস্ব খাত থেকে আসবে 25,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব থেকে 66,000 কোটি টাকা আনার পরিকল্পনা রয়েছে বাজেটে। 2026-27 বছরে যে বাজেটের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই আইটি সরকার করতে পারবে না কিন্তু খরচের পরিকল্পনা আছে, সেটি ঘাটতি হিসেবেই সেটিকে উল্লেখ করা হয় এবং সেই ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরা হচ্ছে, যেটি অর্থাৎ চলতি অর্থ বছরের ঘাটতির যে অঙ্ক তার চেয়ে প্রায় 21% বেশি। এর মধ্যে এই ঘাটতি পূরণ হবে কিভাবে, সেখানে পরিকল্পনা আছে নিট বৈদেশিক ঋণ থেকে 1,09,850 কোটি টাকা নেয়ার পরিকল্পনা আছে, সেখানেও আসলে বড় প্রবৃদ্ধি থাকছে। অর্থাৎ চলতি অর্থ বছরের যে ঋণের লক্ষ্য ছিল তার চেয়ে প্রায় 90% বাড়ছে। অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে 1,27,000 কোটি টাকা, এমনটা আশা করছেন অর্থমন্ত্রী। সেখানেও আসলে যদিও সেই অভ্যন্তরীণ অংশ থেকে আসলে ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমঝোতা হয়েছেন, 7.3% কমছে। এটি একটি ভালো দিক, কারণ যেহেতু বেসরকারি খাতের উদ্যোক্তাদের আসলে ঋণের প্রয়োজন বিনিয়োগের জন্য, সেখানে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের যে কম ঋণ নেওয়ার একটি পরিকল্পনা, সেটি কিন্তু একটি ভালো উদ্যোগ বলা যেতে পারে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি ব্যাংকিং ব্যবস্থা থেকে যে ঋণ, সেটি 1,12,000 কোটি টাকা থাকবে এবং এর মধ্যে সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে 8,500 কোটি টাকা, বৈদেশিক অনুদান পাওয়া যাবে 6,150 টাকা, এমনটা আশা করা হচ্ছে। এর বাইরে সরকারের কিছু অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। সরকার আসলে কিছু কিছু বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেগুলো কি আমরা একটু দেখতে চাই। সরকার 10টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন এবার বাজেটে, এবং সেটির আমরা যদি দেখি যে প্রথমে রয়েছে সবার জন্য, এটি সবার জন্য উন্নয়ন হবে। আসলে সবার জন্য উন্নয়ন, আমার স্বাস্থ্যমন্ত্রীর অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা তিনি বলেছেন সবার জন্য উন্নয়ন আসলে অগ্রাধিকার হিসেবে থাকছে। সবার জন্য মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এটি দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে থাকছে। তৃতীয় অগ্রাধিকার বলা হচ্ছে সার্বজনীন সামাজিক সুরক্ষা। সরকার সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবং সেটি আসলে সার্বজনীন দেওয়া যায় কিনা সেটি পরিকল্পনা হচ্ছে। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা একটি বড় লক্ষ্য সরকারের, কারণ অর্থনীতি ঘুরে তুলতে হলে আসলে বিনিয়োগকেই প্রাধান্য দিতে হবে এবং বিনিয়োগকে প্রাধান্য দিতে গিয়ে এবং সেখানে কর্মসংস্থান এবং উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার অগ্রাধিকার করা হচ্ছে। বিনিয়ন্ত্রিতকরণ এবং সাশ্রয়ী এবং সহজীকৃত ব্যবসার পরিবেশ, অর্থাৎ ব্যবসার পরিবেশ সহজ করা সবসময় দাবি করে থাকেন আমাদের ব্যবসায়ীরা। ব্যবসার ইজ অফ ডুইং বিজনেস অথবা ব্যবসাকে সহজ করা এবং ব্যবসার খরচ কমানো, সেই জায়গায় এবার কিন্তু নজর দিয়েছেন অর্থমন্ত্রী। এরপরে 6 নম্বর অগ্রাধিকারে আমরা দেখতে পাচ্ছি আর্থিক খাতের স্থিতিশীলতা। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক খাতে এই মুহূর্তে খুবই টালমাটাল পরিস্থিতি চলছে, ব্যাংকগুলোতে অর্থের অভাব রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা আনয়নে তিনি অনেকগুলো ডিরেগুলেশনের কথা বলেছেন। জ্বালানি নিরাপত্তা একটি বড় ইস্যু, কারণ জ্বালানি খাতের এই মুহূর্তে বৈশ্বিক সংকটের কারণে জ্বালানির পরিস্থিতি আসলে বেশ খারাপ এবং সেখানে আসলে কীভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে সেখানে বরাদ্দের জায়গাটা বাড়ানো হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারের অগ্রাধিকার রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, সেটি আসলে সামনের দিনে আমাদের আসলে চলাটা মুশকিল, সেখানে সরকারের নজর রয়েছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং পানি সম্পদ ব্যবস্থাপনা। কারণ আপনি শুধুমাত্র উন্নয়ন করলেন, অর্থ খরচ ব্যয় করলেন, কলকারখানা করলেন, কিন্তু পরিবেশের কথা যদি আপনি না ভাবেন, সেটি কিন্তু আমাদের জীববৈচিত্র্যের জন্য এবং আমাদের যে বেঁচে থাকার জন্য একটি হুমকি তৈরি হতে পারে। সেই জন্য সেখানেও কিন্তু সরকারের আমরা
দেখতে পাচ্ছি নজর রয়েছে। অগ্রাধিকারের সবশেষ যেটি খাত, সেখানে আমরা স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সরকার যতই অর্থ ব্যয় করুক না কেন, সেটি যদি সঠিকভাবে করা না হয়, সঠিক জায়গায় করা না হয়, দুর্নীতিমুক্তভাবে করা না হয়, সেটি কিন্তু সরকারের জন্য অর্থাৎ আমাদের অর্থনীতির জন্য কখনোই ভালো হতে পারে না। এর বাইরে আপনি যে প্রশ্নটি করেছেন আসলে কোন খাতে কত বরাদ্দ, সাদিয়া, সেটির একটি আমি আপনাকে চিত্র দিতে চাই। সরকার টোটাল 9,38,000 কোটি টাকার যে ব্যয় করেছে, সেখানে কিন্তু পরিচালন খাতে সবচেয়ে বেশি ব্যয় হবে। প্রায় 7 লাখ কোটি টাকার মতো ব্যয় হবে কিন্তু পরিচালন খাতে, অর্থাৎ সরকার যে বেতন ভাতা পরিশোধ করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশনের টাকা দেয়, সেখানে কিন্তু বড় অর্থ ব্যয় হবে। উন্নয়ন খরচ কিন্তু 3 লাখ টাকার কাছাকাছি। এখানে কোন খাতে কত খরচ হবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সরকারের ব্যয়ের খাত কিন্তু জনপ্রশাসন, যেখানে 15.1% অর্থ ব্যয়ের পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী, বা তাকে করতে হবে, এটি আসলে তার কিছুই করার নেই এই জায়গাটিতে। এরপরে সবচেয়ে মানে যেটি আসলে আটকে ওঠার মতো বিষয়, সেটি হচ্ছে আমাদের মানুষ আসলে যে কর দিচ্ছেন তার করের 13.6%, অর্থাৎ বাজেটের 13.6%, অর্থাৎ প্রায় 7 ভাগের 1 ভাগ অর্থ কিন্তু খরচ হবে ঋণের সুদ। সরকার যে ঋণ নিয়ে থাকে, গত বছর যে ঋণ নিয়েছে বা তার আগের বছরগুলোতে যে ঋণ নিয়েছে, সেই ঋণের সুদ বাবদ এই বছর, আগামী অর্থ বছরে কিন্তু এই টাকাটা খরচ করা হবে। এরপরে যেই খাতটি রয়েছে সেটি শিক্ষা খাত। শিক্ষায় এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। আপনি জানেন যে কোভিড পরবর্তী সময়ে শিক্ষা খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। সামনের দিনে আসলে গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার তৈরিতে, অর্থাৎ মানব সম্পদ তৈরির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কারিগরি শিক্ষায় নজর দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 13.1% বরাদ্দ কিন্তু রাখা হচ্ছে শিক্ষা খাতে। এরপরে রয়েছে ভর্তুকি এবং প্রণোদনা, আমাদের আরেকটি ব্যয়ের খাত, যেটি আসলে আমরা সরকার বিভিন্ন খাতে যে ভর্তুকি দিচ্ছে, জ্বালানি, কৃষি, বিদ্যুৎ, এই জায়গাগুলোতে যে ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকির অর্থ কিন্তু পরিশোধ করতে হবে জনগণকে এবং সেখানে 9.5% বরাদ্দ রাখছেন অর্থমন্ত্রী। এর বাইরে আরো বড় যে খাতগুলো রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ, যেখানে 5.8% বরাদ্দ রাখা হয়েছে, বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। পরিবহন এবং যোগাযোগ খাতে 6.5% ব্যয় করা হবে। স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 4.6%। এর বাইরে জনশৃঙ্খলা নিরাপত্তায় 3.5%, প্রতিরক্ষায় 3.8% আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে বরাদ্দ আরও বাড়ানো উচিত। স্বাস্থ্য খাতে 6.7% বরাদ্দ রাখা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বরাদ্দ এবার বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতে। আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা আপনি নিশ্চয়ই জানেন। কৃষিতে খুব বেশি বরাদ্দ বাড়েনি, 3.2% বরাদ্দ সেখানে আমরা দেখতে পাচ্ছি। পেনশন, সরকার যে পেনশন দিয়ে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য 3.8% ব্যয় করবেন। এর বাইরে বিনোদন, সংস্কৃতি, ধর্ম এবং অন্যান্য গৃহায়ন, এগুলোতে আসলে ছোট ছোট বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মোটা দাগে বলা যেতে পারে সরকারের মূল ব্যয় হচ্ছে কিন্তু ঋণের সুদ পরিশোধ এবং জনপ্রশাসন খাতে, যেটি আসলে আমাদের জন্য কমিয়ে আনাটা খুব জরুরি। আমাদের উন্নয়ন খাতে বা অন্যান্য খাতে, স্বাস্থ্য শিক্ষার মতো, সেখানে বরাদ্দ বাড়ানো উচিত। সেই জায়গায় নিশ্চয়ই নজর দেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বরাদ্দকৃত অর্থ আসলে সঠিকভাবে এবং দক্ষতার সাথে ব্যয় করা, সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেদিকে নিশ্চয়ই নজর দিবে সরকার। সাদিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ বাজেটের খবর।